পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস 11 এর প্রথম সেমিস্টারের একটি প্রবন্ধ, লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল, এই অংশ নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি। প্রথমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কয়েকটি কথা জেনে নিই। লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দের 26শে জুন নৈহাটির কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা যেতে পারে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক ঔপন্যাসিক। তার দুর্গেশ নন্দিনী এই উপন্যাস দিয়ে আধুনিক উপন্যাসের জয়যাত্রা শুরু হয়। তিনি মোট 15টি উপন্যাস লেখেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন বলে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। লেখকের রচনা রীতির যে স্টাইল, সেটাকে বঙ্কিম রীতি বলা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইংরেজ শাসনাধীন ভারতবর্ষে ইংরেজ সরকারের অধীনস্থ ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর এই পদে দীর্ঘদিন কাজ করেছেন। পাশাপাশি সাহিত্য সাধনা তিনি করে গেছেন নিরলসভাবে। আজকের এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল, এই যে রচনাংশটি আমরা আলোচনা করব, এটি বঙ্গদর্শন পত্রিকা 1872 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হওয়ার পর 1873 খ্রিস্টাব্দে বিড়াল ধারাবাহিকভাবে কমলাকান্তের দপ্তরের যে অংশ, সেই কমলাকান্তের দপ্তর সেটি ধারাবাহিকভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তী সময়ে কমলাকান্তের দপ্তর 1875 খ্রিস্টাব্দে পূর্ণাঙ্গ গ্রন্থ হিসাবে প্রকাশিত হয়। এই কমলাকান্তের দপ্তর যেই অংশটির কথা আমি আলোচনা করছি, সেই কমলাকান্তের দপ্তরে মোট 13টি প্রবন্ধ রয়েছে। তার প্রথম প্রবন্ধের নাম হলো একা এবং 13 নম্বর প্রবন্ধটি হলো বিড়াল। এই বিড়ালের জবানিতে, অর্থাৎ বিড়ালের এই চরিত্রের মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজের নামে যে সমস্ত কথাগুলো হয়তো বলতে পারতেন না, সেই সমস্ত সাম্যবাদী ভাবনা চিন্তা এই বিড়াল চরিত্রের মধ্য দিয়ে সমাজে ধনী দরিদ্র এই যে দুটো শ্রেণী এবং শ্রেণীগত যে বিভাজন বা শ্রেণীগত যে পার্থক্য, সেই সমস্ত কথাগুলো তিনি বিড়ালের এই চরিত্রের মধ্য দিয়ে প্রকাশ করেছেন। কমলাকান্তের দপ্তর, এই কমলাকান্ত বঙ্কিমচন্দ্র সৃষ্ট একটি চরিত্র। বঙ্কিমচন্দ্র রচিত একটি ব্যতিক্রমী একটি প্রবন্ধ সংকলন, অবশ্যই একটি ব্যঙ্গধর্মী, এখানে একটি ব্যঙ্গের আশ্রয় নেওয়া হয়েছে। 1875 খ্রিস্টাব্দে এটি প্রথম প্রকাশিত হয়। একজন আফিংখোর ব্রাহ্মণ কমলাকান্ত, তার জবানিতে লেখক তথ্য এবং যুক্তি দিয়ে সেই সময়কার সমাজ, ধর্ম, রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে বর্ণনা দিয়েছেন এবং ব্যঙ্গরঙ্গ এটি একটি ব্যঙ্গরঙ্গ রচনা সংকলন। পরিহাসের মাধ্যমে তিনি সেই সময়কার সমাজ, ধর্ম, সভ্যতা এবং সাহিত্য সংস্কৃতির নানা ত্রুটি বিচ্যুতি এবং সীমাবদ্ধতার সমালোচনা করেছেন তিনি। কমলাকান্ত চক্রবর্তী, সেটি একটি চরিত্র। এই কমলাকান্ত চক্রবর্তী যেন লেখকের নিজেরই রূপক, একটি কাল্পনিক চরিত্র। একজন বৃদ্ধ ব্রাহ্মণ, জবানবন্দি অনুযায়ী তার বয়স বলা আছে 51 বছর 2 মাস 13 দিন 4 ঘন্টা 5 মিনিট। এটি বঙ্কিমচন্দ্রের একটি রম্য রচনা। কেন বঙ্কিমচন্দ্র বিড়ালের আশ্রয় নিলেন এই চরিত্রের মধ্য দিয়ে? সেই সময়কার যে সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, তার সমালোচনা, ধনী দরিদ্রের মধ্যে যে বিভাজন, তার সমালোচনা তিনি কেন করলেন, এই প্রবন্ধটি আলোচনা করলে আমরা কিন্তু জানতে পারব। বঙ্কিমচন্দ্র এই যে বিড়াল, এই যে রচনাংশটি লিখেছেন, বা কমলাকান্তের দপ্তরের যে সমস্ত গ্রন্থগুলো, যে সমস্ত অংশগুলো তিনি লিখেছেন, সেই ক্ষেত্রে লেখক কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন? সেই ক্ষেত্রে বলা যায় যে সেই সময়কার 1789 খ্রিস্টাব্দে যে ফ্রান্সে ফরাসি বিপ্লব ঘটে গেল, সেই ফরাসি বিপ্লবের পটভূমি বা ফরাসি বিপ্লবের পেছনে যাদের অবদান ছিল, যে সমস্ত দার্শনিকদের অবদান ছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন রুশো বা সেই সময়কার যে সামাজিক চুক্তি, রুশোর যে সামাজিক চুক্তি, যে মতবাদ, তাতে বলা ছিল যে মানুষ যখন জন্মায় বা প্রথম দিকে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছে, যে ব্যবস্থা ছিল, সেখানে কোনো রাজনৈতিক চেতনা ছিল না, মানুষের কোনো অধিকার ছিল না, দুর্বলদের ওপর সবলদের অত্যাচার ছিল। এইরকম পরিস্থিতিতে একটি সামাজিক চুক্তির মধ্য দিয়ে একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল। সেই সামাজিক যে ব্যবস্থায়, যে সাম্য ব্যবস্থা, যে সবাই সমান, কার ওপর অত্যাচার হবে না, এই সাম্যবাদী বা এই ভাবনা থেকেই সেই ভাবনা কিন্তু বঙ্কিমচন্দ্রের এই গ্রন্থ রচনার ক্ষেত্রে
একটা পিছনে একটা কাজ করেছিল। এছাড়া এছাড়া আরেকটি লেখকের আরেকটি রচনাও কিন্তু বঙ্কিমচন্দ্রের এই গ্রন্থ রচনার ক্ষেত্রে যথেষ্ট অবদান বা গ্রন্থ রচনার পেছনে ভূমিকা পালন করেছিল, সেটি হলো থমাস ডি কুইন্সির কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার। এই গ্রন্থ কিন্তু বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দত্ত রচনার ক্ষেত্রে বা এই বিড়াল এই রচনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অবদান রেখেছে বলে মনে করা হয়। পরবর্তী সময়ে কার্ল মার্কস, ফ্রেডেরিক এঙ্গেলস, যারা আধুনিক সাম্যবাদের জনক, তাদের দ্বারা কিন্তু বঙ্কিমচন্দ্র তেমনভাবে প্রভাবিত হননি। তাদের গ্রন্থের দ্বারা তাদের গ্রন্থ হয়তো বঙ্কিমচন্দ্র তেমনভাবে পাঠ করেননি, বা পাঠ করলেও তার লেখার মধ্যে সেই আধুনিক সাম্যবাদী ভাবনা চিন্তা কিন্তু তেমনভাবে প্রভাব ফেলেনি। এবার আমরা এই মূল গ্রন্থে বা মূল অংশে আলোচনায় আমরা চলে আসছি। আমি শয়নগৃহে চারপাইয়ের ওপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেওয়ালের ওপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই, এজন্য হুঁকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। এমত সময় একটা ক্ষুদ্র শব্দ হইল, মেও। এই প্রসঙ্গে বলে রাখি, এই যে কমলাকান্ত চক্রবর্তী বা কমলাকান্ত চরিত্রটি বঙ্কিমচন্দ্র সৃষ্টি করেছেন, এই কমলাকান্ত আফিংখোর। সে আফিংয়ের নেশা করে এবং আফিংয়ের নেশা করলে তার মধ্যে একটা দিব্য দৃষ্টি সে লাভ করে, এবং সে এমন অনেক জিনিস দেখতে পায় যে সমস্ত দেখতে পাওয়া সাধারণ মানুষের পক্ষে হয়তো সম্ভব নয়। এই কমলাকান্ত চক্রবর্তী যেন লেখকেরই প্রতিরূপ। সেই কমলাকান্ত চক্রবর্তী শয়নগৃহে বা শোবার ঘরে চারপাইয়ের ওপরে, মানে খাটিয়া বা চৌকি, তার উপরে হুঁকা হাতে হুঁকা খেতে খেতে, হুঁকা একটি নেশাদ্রব্য, হুঁকার ছবি আমি দিয়ে দিচ্ছি, যদি কেউ না জেনে থাকো সেই ছবিটা দেখে নিতে পারো। সেই হুঁকা হাতে তিনি ঝিমোচ্ছিলেন, তার মধ্যে তন্দ্রার ভাব আসছিল। একটু মিটমিট করে, অর্থাৎ নিতান্তই অল্প একটু আলো ঘরের মধ্যে জ্বলছিল। দেওয়ালের উপর একটা চঞ্চল ছায়া, সেই ছায়াটা স্থির নয়, এই জন্য বলা হয়েছে একটা চঞ্চল ছায়া, যেন প্রেতের মতো বা ভূতের মতো সেটা নাচছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছিল। তিনি খাবেন, খাবার গ্রহণ করবেন, সেই খাবার তার রেডি হয়নি, তৈরি হয়নি। এজন্য হুঁকা হাতে তিনি নিমিলিত লোচনে, অর্থাৎ চোখটা বন্ধ করে, নিমিলিত মানে চোখটা বন্ধ রয়েছে। এটির বাংলার উল্টো বা অপোজিট ওয়ার্ড হলো উন্মিলিত, তার অপোজিট হলো নিমিলিত। চোখ বন্ধ করে তিনি ভাবছিলেন যে তিনি যদি নেপোলিয়ান হতেন। এই যে বললাম যে কমলাকান্ত চক্রবর্তী আফিংয়ের নেশায় কিন্তু তার মধ্যে দিব্য দৃষ্টি তিনি লাভ করেন, বা নানা ধরনের অদ্ভুত চিন্তা ভাবনা তার মধ্যে আসে। সেরকম একটি অদ্ভুত চিন্তা তার মধ্যে এসেছে যে তিনি ভাবছেন তিনি যদি নেপোলিয়ান হতেন। নেপোলিয়ান ফ্রান্সের একজন বীর বিপ্লবী নায়ক, তিনি সমর নায়ক, অর্থাৎ যুদ্ধ কৌশল তিনি যথেষ্ট পারতেন। পাশাপাশি ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে ফ্রান্সে যখন বুর্বো শাসনের অবসান ঘটল, ফ্রান্সে যখন লুইদের শাসন বা ষোড়শ লুইয়ের শাসনের অবসান ঘটল, পরবর্তী সময় এই নেপোলিয়ান তিনি ফ্রান্সের সম্রাট হয়েছিলেন। এবং নেপোলিয়ানের এই দক্ষতার উপর ভিত্তি করে নেপোলিয়ান ইউরোপের বিভিন্ন জায়গা দখল করেছিলেন। নেপোলিয়ান একজন বীর, একজন সেনানায়ক, নেপোলিয়ান ইতিহাসে কিন্তু বিখ্যাত হয়ে আছেন এই কারণে। সে নেপোলিয়ান যদি হতেন তাহলে তিনি ওয়াটারলু জিততে পারতেন কিনা। যদিও নেপোলিয়ান ওয়াটারলু, যার কথা বলা হয়েছে ওয়াটারলু যুদ্ধ, সেই যুদ্ধ তিনি জয়লাভ করতে পারেননি। নেপোলিয়ান জন্মগ্রহণ করেছিলেন অ্যাজাক্সিও বলে একটি জায়গায়, কর্সিয়ার অ্যাজাক্সিওর দ্বীপে তিনি জন্মগ্রহণ করেছেন 1769 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস, পরবর্তী সময় স্বাধীনতা লাভ করেছে, তাই ওনার জন্মের তারিখটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। নেপোলিয়ান বিভিন্ন জায়গা দখল করেছিলেন, কিন্তু নেপোলিয়ানের যে বিভিন্ন জায়গা দখল করার পরে নেপোলিয়ান বিরোধী যে সমস্ত শক্তি ছিল তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে একটা কোয়ালিশন গঠন করে, এবং এই কোয়ালিশন নেপোলিয়ানকে পরাস্ত করে। এবং নেপোলিয়ানের জীবনের শেষ যুদ্ধ বলা যেতে পারে এই ওয়াটারলু যুদ্ধ, যেটি 1815 খ্রিস্টাব্দে হয়েছিল। 1815 খ্রিস্টাব্দের 18ই জুন নেপোলিয়ান এই ওয়াটারলু যুদ্ধে পরাজিত হন। ওয়াটারলু ছিল সেই সময়কার ইউকে বা ইউনাইটেড কিংডমের আওতাধীন নেদারল্যান্ডে, বর্তমানে বেলজিয়ামের অংশ হলো এই ওয়াটারলু।
এই ওয়াটারলুর যুদ্ধে তিনি একজন সেনানায়ক বা সমরনায়ক ওয়েলিংটন, আর্থার ওয়েলেসলির ফার্স্ট ডিউক অফ ওয়েলিংটন, ফার্স্ট মার্শাল তিনি ছিলেন। এই যে সেভেন্থ কোয়ালিশন যে গঠন হয়েছিল নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তার নেতৃত্ব দিয়েছিলেন আর্থার ওয়েলেসলি, যাকে ফার্স্ট ডিউক অফ ওয়েলিংটন, ওয়েলিংটন বলে একটি জায়গা, তার প্রথম ডিউক বা শাসক বলা হয় আর্থার ওয়েলেসলি। সেই ওয়েলেসলির কাছে তিনি পরাজিত হয়েছিলেন। এই আর্থার ওয়েলেসলির কথা আমরা পরে আরো আলোচনা করছি। যাই হোক, এই ওয়াটারলুর যুদ্ধে যিনি পরাজিত হয়েছিলেন তার নাম হলো নেপোলিয়ন। নেপোলিয়ন এই যুদ্ধ হেরে গিয়েছিলেন, কিন্তু তিনি কল্পনা করছেন, অর্থাৎ বিড়াল প্রবন্ধে কমলাকান্ত চক্রবর্তী কল্পনা করছেন যে তিনি যদি নেপোলিয়ন হতেন তাহলে কি তিনি ওয়াটারলু জিততে পারতেন। এমন সময় একটা ক্ষুদ্র আওয়াজ হলো, মেও, অর্থাৎ বিড়ালের আওয়াজ আমরা বুঝতে পারছি। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না, চেয়ে দেখলাম কিন্তু এই আওয়াজ, কারণ আমি একটা ঘোরের মধ্যে আছি, তিনি রয়েছেন এমন একটি জায়গায় যেখানে ওয়াটারলু যুদ্ধ হচ্ছে, সেখান থেকে হঠাৎ মেও শব্দটা পাওয়াটা একটু অস্বাভাবিক। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে। প্রথমে মনে হলো ওয়েলিংটন, অর্থাৎ ওয়েলিংটন যে আর্থার ওয়েলেসলি, যার সাথে নেপোলিয়নের বা যার দলের সঙ্গে নেপোলিয়নের যুদ্ধ হয়েছিল, ওয়াটারলুর যুদ্ধ, সেই জায়গায় তো তিনি অবস্থান করছেন। তাই তার মনে হলো ওয়েলিংটন এসেছেন হয়তো তার কাছে আফিং চাইতে। ওয়েলিংটন বিড়াল দশা লাভ করেছেন, বিড়াল হয়ে তার কাছে এসেছেন আফিং চাইতে। প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেয়া গিয়াছে, যে প্রথম অবস্থায় প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হয়ে, অর্থাৎ পাথরের মতো দৃঢ় হয়ে বললাম যে কিছুই দেব না আর কি, এত কঠিন হয়ে, পাথর যেমন কঠিন কঠোর, সেরকম কঠিন কঠোর হয়ে আমি মনে করলাম যে ডিউক মহাশয়, ডিউক যেহেতু বললাম যে প্রথম ডিউক ছিলেন তিনি ওয়েলিংটনের, তার নাম আর্থার ওয়েলেসলি, সেই সেই ডিউকের কথা বলা হয়েছে, যিনি আয়ারল্যান্ডে যার জন্ম হয়েছিল, সেই ডিউক বা আর্থার ওয়েলেসলির কথা বলা হয়েছে। তাকে বললাম যে তুমি তো যুদ্ধে জয়লাভই করেছো, যথেষ্ট কিছু তোমাকে দেওয়া গেছে, এখন আর নতুন করে কিছু দেওয়া যাবে না, যথেষ্ট কিছু পেয়েছো, বেশি লোভ ভালো না, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না, বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। ডিউক বলিল মেও, যাকে ডিউক বলে ভাবছে তিনি আসলে বা সে আসলে একটি বিড়াল, বিড়ালকেই দিব্য দৃষ্টি লাভ করে যেন কমলাকান্ত চক্রবর্তী ওয়েলিংটন ভাবছে। তখন চক্ষু চাইয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে, ওয়েলিংটন আসেনি, একটি ক্ষুদ্র মার্জার, একটি ক্ষুদ্র বেড়াল। মার্জার একটি সংস্কৃত শব্দ, তা থেকে বিড়াল শব্দটির উৎপত্তি, বা এই মার্জার আর বিড়াল হলো সম অর্থযুক্ত শব্দ। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদস্বাত করিয়াছে। আমি তখন ওয়াটারলুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত, অত দেখি নাই। এখানে একটি চরিত্রের অবতারণা হয়েছে বা চরিত্র এসেছে, সে হলো প্রসন্ন, প্রসন্ন গোয়ালিনী। এই প্রসন্ন গোয়ালিনী এই কমলাকান্ত চক্রবর্তীকে প্রতিদিন দুধ বা দুগ্ধজাত নানা উপাদান সরবরাহ করে। এই প্রসন্ন গোয়ালিনী, এই যে কমলাকান্তের দপ্তরের যে 13টি প্রবন্ধ রয়েছে, তার প্রথম প্রবন্ধের নাম হলো একা, এবং পঞ্চম প্রবন্ধের নাম হলো আমার মন, এবং 13 নম্বর প্রবন্ধ হলো বিড়াল। এই আমার মন যেটি পঞ্চম প্রবন্ধ, সেখানেই প্রথম প্রসন্ন গোয়ালিনীর প্রসঙ্গ আসে, বা প্রসন্ন গোয়ালিনী সেই প্রবন্ধ থেকে তাকে পাওয়া যায়। সেই প্রসন্ন গোয়ালিনী, যেহেতু কমলাকান্ত চক্রবর্তী আফিং এর নেশা করে, এবং আফিং এর নেশা যারা করে তাদের জন্য নাকি প্রতিদিন একটু দুধ প্রয়োজন হয়, তাই প্রসন্ন গোয়ালিনী কমলাকান্ত চক্রবর্তীকে এই দুধ সরবরাহ করে। সেই প্রসন্ন গোয়ালিনী যে দুধ দিয়ে গিয়েছিল, সেই সমস্ত দুধ পুরোপুরি উদস্বাত করেছে বা খেয়ে ফেলেছে। আমি তখন ওয়াটারলুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত, অর্থাৎ কমলাকান্ত চক্রবর্তী তখন ঘোরের মধ্যে ছিলেন, তিনি যেন যুদ্ধ করছেন। ওয়াটারলুর মাঠে তিনি ব্যূহ রচনা বা সেনাদল সাজানোয় ব্যস্ত ছিলেন। সেনাদল সাজানোর যে কৌশল, সেটাকে বলে ব্যূহ রচনা। যেমন মহাভারতের নানা যুদ্ধে এই সেনাদল সাজানোর নানা কৌশলের কথা উল্লেখ করা আছে। এক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখে জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুস্বরে বলিতেছেন মেও। মার্জার সুন্দরী বলতে সে বিড়ালকে বলা হয়েছে। সে নির্জল দুগ্ধপানে, যে দুধ দিয়ে গেছে সেই দুধের মধ্যে জল দেওয়া নেই, সেই দুধ পান করে পরিতৃপ্ত হয়ে যথেষ্ট আনন্দিত হয়ে মনের সুখে, সেই মনের সুখ, নিজের যে মনের মধ্যে সুখ জেগেছে, সেই সুখ এই জগতে প্রকটিত করার অভিপ্রায়ে, জগতে প্রকাশ করার ইচ্ছায় অতি মধুর স্বরে বলছে
মেয়েও বলিতে পারি না বুঝি, তাহার ভিতরে একটু ব্যঙ্গ ছিল। সেই যে মেয়েও মেয়েও শব্দ করছে, সেই কথার মধ্যে কিন্তু একটু ব্যঙ্গ রয়েছে। সেই ব্যঙ্গটা কাকে উদ্দেশ্য করে? কমলাকান্তকে উদ্দেশ্য করে একটা ব্যঙ্গ রয়েছে। বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল, মার্জার যেন মনে মনে হাসছে, অর্থাৎ আমি, সে এসে দুধ পান করে চলে গেল এবং আমি কিছু করতে পারলাম না। হাসির মধ্যে যেন তারই একটা ভাবনা লুকিয়ে রয়েছে। সে যে কি যেন কি বলছে, কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই, কেহ মাছ ধরার জন্য বিল ছেঁচে সমস্ত জল ফেলে, অর্থাৎ সমস্ত পরিশ্রম করে, আর কেউ কই কই মাছ খেয়ে চলে যায়। অর্থাৎ তোমার জন্য দুধ আনা হলো, সমস্ত কিছুই তোমার, কিন্তু আমি মাঝখান থেকে নেপোয় মারে দই আর কি, যেমন সেরকম সমস্ত কিছু করে গেলাম। বুঝি সে মেয়েও শব্দে একটা মন বুঝিবার অভিপ্রায় ছিল, যেন সে আমার মন বোঝার চেষ্টা করছে যে আমি কি ভাবছি, যে আমি তো দুধ খেয়ে চলে গেলাম, তুমি কি বলছো এখন। বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, এখন বলো কি, তোমার দুধ তো আমি সব খেয়ে ফেলেছি, এখন তুমি কি বলছো। বলি কি, আমি তো ঠিক করিতে পারিলাম না যে আমি এখন কি বলবো। দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার, দুহিয়াছে প্রসন্ন। যে গরুটার দুধ, সেটা হলো, তার নাম হলো মঙ্গলা, আর যে দিয়ে গেল বা যে দুধ দুয়ে নিয়ে এসছে তার নাম প্রসন্ন, আমার দুধ না। অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই, সুতরাং রাগ করিতে পারি না। আমারও যে অধিকার, আমার তো ব্যক্তিগতভাবে দুধটা নয়, তা কোনো একটা গরুর দুধ প্রসন্ন নিয়ে এসছে, তো আমি সেটা কিভাবে নিজের হিসাবে আমি বলতে পারি। দুধ মানে যে গরুটার কথা বলা হয়েছে, সেই গরুটার প্রতি অধিকার আমার নেই, সেই গরুটা প্রসন্নের গরু, তা সেই ক্ষেত্রে আমি তো বলতে পারি না। তাই বিড়াল যদি দুধ খেয়ে যায় তা আমি রাগ করতে পারি না। তবে চিরাগত একটা প্রথা আছে, চিরকাল ধরে আগত বা চিরকাল ধরে যেই প্রথাটা চলে আসছে, সেরকম একটা প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। বিড়াল যদি কিছু খেয়ে যায় বা গৃহস্থের বাড়িতে কোনো অনিষ্ট করে, খাবার খেয়ে নষ্ট করে, তাহলে বিড়ালকে মারতে যেতে হয়। এরকম একটা চিরাগত বা চিরকাল ধরে এমন একটা প্রথা আসছে। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নয়। অর্থাৎ সেই প্রথার কে পালন করতেই হবে, না হলে মনুষ্য সমাজে আমাকে বলবে কুলাঙ্গার, কুলের অঙ্গার, কুল মানে বংশ, অঙ্গার মানে কালী, কুলের কলঙ্ক, সবাই বলবে কুলের কলঙ্ক। তাই সেটাও ঠিক নয়, বাঞ্ছনীয় নয়। কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে, এই মার্জারি অর্থাৎ এই মার্জার সুন্দরী যদি নিজেদের এলাকায় গিয়ে বা নিজের লোকে গিয়ে অন্যান্য বিড়ালের সামনে গিয়ে বলে যে আমি ওর ঘরে রাখা দুধ খেয়ে ফেলেছি আর ও আমাকে কিছুই বলেনি, তাহলে তো বলবে যে আমি কাপুরুষ, ফলে সেইভাবে তো আমাকে হাসবে। অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। তাই পুরুষের আচরণ যা উচিত সেটাই আমার করা উচিত বলে আমার মনে হলো। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম। এটা মনে করে তাড়াতাড়ি আমি কি করলাম, হাত থেকে হুকা নামিয়ে অনেক খোঁজাখুঁজি করে অনুসন্ধান করে এক ভগ্ন যষ্টি, একটি ভাঙা লাঠি আবিষ্কার করে সগর্বে সেই বিড়ালটির দিকে ধেয়ে গেলাম। মার্জারি কমলাকান্তকে চিনিত, মার্জারি বা বিড়ালটি আমাকে চিনত। সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হইবার কোনো লক্ষণ প্রকাশ করিল না। সে লাঠি দেখে খুব একটা ভয় পেল না। সে হয়তো জানে যে আমি তাকে ঠিকভাবে মারতেই পারবো না। কেবল আমার মুখ মানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল, আমার মুখের দিকে চেয়ে হাই তুলল এবং একটু সরে বসলো। বলল মেয়াও। প্রশ্ন বুঝিতে পারিয়া, এই প্রশ্ন বুঝে সেই প্রশ্ন বুঝে যষ্টি ত্যাগ করে পুনরপি শয্যায় আসিয়া হুকা লইলাম। সে প্রশ্ন বুঝে আমি লাঠিটা ত্যাগ করলাম আর মারলামও না, আবার শয্যায় এলাম, অর্থাৎ বিছানায় এলাম, আবার হুকো নিয়ে বসলাম। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। তখন সেই দিব্য চক্ষু পেয়ে আমি মার্জার কি বলতে চাইছে সেটা যেন বুঝতে পারলাম। বুঝিলাম যে বিড়ালটা বলছে যে মারপিট কেন, কেন আমাকে মারছো, স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, স্থির হয়ে হুকা হাতে নিয়ে একটু বিচার করো, তাহলে বুঝতে পারবে। এ সংসারের ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন। সমাজে এই যে ক্ষীর সর দুগ্ধ দই, মানে দুধ থেকে প্রস্তুত সমস্ত জিনিস, এছাড়া মাছ মাংস সবই তোমরা খাবে, অর্থাৎ এক শ্রেণী খাবে, সমাজের ধনী শ্রেণী খাবে, আর গরিবরা কেন বঞ্চিত হবে। তোমরা মনুষ্য, আমরা বিড়াল প্রভেদ কি, তোমরা মানুষ, আমরা বিড়াল, তাদের মধ্যে তফাৎ কি। আসলে এই মানুষ এবং বিড়াল এর মাধ্যমে আসলে সমাজের দুটো শ্রেণী, যারা বঞ্চিত শ্রেণী, অবহেলিত শ্রেণী, আর এক শ্রেণী সুবিধাবাদী শ্রেণী, যারা সমস্ত কিছু পায়, এই দুই শ্রেণীর কথাই কিন্তু লেখক তুলে ধরেছেন।
তোমাদের খুদ পিপাসা আছে, তোমাদের খিদে আছে, খিদে এবং পিপাসা আছে। আমাদের কি নেই? তোমরা খাও, আমাদের আপত্তি নাই, তোমরা খাও, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে ঠ্যাঙা লাঠি লইয়া মারিতে আইসো? যদি আমরা খাই কেন তোমরা লাঠি ঠ্যাঙা নিয়ে আমাদের মারতে আসো? আমি তাহা বহু অনুসন্ধানে বুঝিতে পারিলাম না। আমি বুঝলাম না কেন আমাদের মারতে আসো। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো, আমার কাছ থেকে কিছু শিখে নাও। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না। বিজ্ঞ চতুষ্পদ, যারা বিজ্ঞ মানে জানে, চতুষ্পদ মানে চার চার পা যুক্ত প্রাণী, অর্থাৎ বিড়াল নিজেকে নির্দেশ করছে। আমার কাছ থেকে কিছু শিক্ষা লাভ করো, তাহলে তোমাদের জ্ঞানের উন্নতি হবে। এছাড়া কোনো উপায় দেখছি না। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এ কথাটি বুঝিতে পারিয়াছ। তোমাদের জ্ঞান লাভের জন্য যে সমস্ত স্কুলগুলো খোলা হয়েছে, সেই সমস্ত কিছু দেখে আমার মনে হলো যে তোমরা সেই পথেই চলেছ। দেখো শয্যাশায়ী মনুষ্য, ধর্ম কি? পরোপকারী পরম ধর্ম। ধর্ম কাকে বলে? ধর্ম মানে যা ধারণ করে রাখে, যা আমাদের জীবনটাকে ধরে রাখে, আগামীর দিকে বা আগামী দিকে আমাদের নিয়ে যায়। তা সংস্কৃত ধৃ ধাতু থেকে এই ধর্ম কথাটা এসছে। তো পৃথিবীর সমস্ত জায়গায় ধর্ম হলো এমন একটি জিনিস যা মনুষ্য সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এটাই ধর্মের মূল কথা। তো পরোপকার হলো পরম ধর্ম। অন্যের উপকার করাটাই হলো ধর্মের মূল কথা। এই দুগ্ধটুকু পান করে আমার পরম উপকার হয়েছে। এই যে দুধটুকু রাখা ছিল তোমার জন্য, সেটা হয়তো তুমি খেলে না, আমি খেলাম, তো আমার তো উপকার হলো। তোমার আহরিত দুগ্ধে, তোমার জন্য সংগ্রহ করা এই দুগ্ধে আমার পরোপকার হলো। অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী। সেই পরোপকার তুমি করেছো, তোমার জন্যই পরোপকারটা হলো, তাই তুমি তার ফল পাবে। আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। তুমি যে ধর্ম সঞ্চয় করলে পরোপকারের মাধ্যমে, তার মূল বা আসল কারণ কিন্তু আমি। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো। তা তোমার ধর্ম সঞ্চয়ের কাজ তো আমি করেছি, তাই আমাকে প্রহার করো না, আমাকে মেরো না, আমার প্রশংসা করো। আমি তোমার ধর্মের সহায়, তোমার ধর্মের সঞ্চয়ে আমি উপকার করেছি। দেখো আমি চোর বটে, আমি চুরি করেছি, সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? আমি কি ইচ্ছে করে চুরি করেছি? খাইতে পাইলে কে চোর হয়? যদি কেউ খেতে পায় তাহলে কি সে চুরি করে? দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক। যারা নিজেদের সাধু বলে বা গণ্যমান্য ব্যক্তি বলে নিজেদেরকে পরিচয় দেন, তারা কিন্তু চোরের থেকেও বড়। চোরের নাম শুনলে তারা ভয় পেয়ে ওঠেন, কিন্তু তারা চোরের থেকেও অধার্মিক। তাদের চুরি করার প্রয়োজন নাই বলিয়া চুরি করেন না, তাদের চুরি করার দরকার নেই দিকে চুরি করেন না, তাদের অনেক আছে। কিন্তু তাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোরে চুরি করে। তাদের প্রচুর টাকা পয়সা রয়েছে, অনেক সম্পদ রয়েছে, এত টাকা পয়সা থাকা সত্ত্বেও, এত সম্পদ থাকা সত্ত্বেও তাহারা কিন্তু চোরের দিকে একটু চোখ তুলেও তাকান না। এই জন্যই চোখটা চুরি করে। অধর্ম চোরের নয়, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। যে ধনী কৃপণতা করে, যার কাছে টাকা পয়সা থাকলেও দরিদ্র মানুষকে একটুকু সাহায্য করে না, তার জন্যই চোরেরা চুরি করে। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। চোর দোষী, কিন্তু কৃপণ ধনী তার থেকেও শতগুণে বেশি দোষী। চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ তার দণ্ড হয় না কেন? চোরের দণ্ড হয়, চোর যে চুরি করে তার দণ্ড হয়। আর কৃপণ ধনী সে হয়তো চুরি করে না, কিন্তু চুরির মূলে কিন্তু সেই আছে, তার কেন সাজা হয় না? এই যে সামাজিক একটা অসাম্যের কথা এই বিড়ালের মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তুলে ধরলেন, এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যবাহী। দেখো আমি প্রাচীরে প্রাচীরে মেয় মেয় করিয়া বেড়াই, কেউ আমাকে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না। মাছের কাঁটা, পাতের ভাত নর্দামায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে? যে প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করে আমি ঘুরে বেড়াই, অর্থাৎ বিড়াল বা বিড়াল শ্রেণীর মানুষরা নানাভাবে তাদের অভাব অভিযোগ জানায়, কিন্তু তারা কিছুই পায় না। যেমন বিড়াল মাছের কাঁটা, পাতের ভাত তাদেরকে দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে নর্দমায় ফেলে দেওয়া হচ্ছে, তাকে ডেকে দেওয়া হচ্ছে না। তাদের অন্যদের পেট ভরা, অর্থাৎ বিড়ালের বিপরীতে যারা রয়েছে তাদের পেট ভরা, তাই তারা পেটের ক্ষুধা, অন্যের পেটের ক্ষুধা তারা কিভাবে জানবে? দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নেই। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা ফাপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না। সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে? বলা হচ্ছে যে দরিদ্রের জন্য কারো দুঃখ বা কষ্ট হয় না। একজন রাজা সে যদি বিপদে পড়ে, তাহলে সবাই সে রাজার বিপদে সমব্যথী হয়, তার জন্য কষ্ট পায়, রাত্রে হয়তো ঘুম হয় না, কিন্তু ছোট লোকের দুঃখে কেউ কাতর হতে চায় না। দেখো যদি অমুক শিরোমণি বা সমাজের মাথা বা অমুক ন্যায়ালঙ্কার ন্যায় শাস্ত্রে বা বিভিন্ন শাস্ত্রে পণ্ডিত
সে যদি এসে তোমার দুধটুকু খেয়ে যেত, তবে তুমি কি তাকে ঠ্যাঙ্গা লইয়া মারিতে আইতে? অর্থাৎ সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি, সে যদি চুরি করত, তাহলে কিন্তু তাকে কিছু বলা হতো না। বরং জোড়হাত করে বলিতে, আর একটু কি আনিয়া দিব? জোড়হাত করে বলতে যে, আর একটু কি এনে দেব? তবে আমার বেলা লাঠি কেন? তুমি বলবে, তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাদের ক্ষুধা বেশি? তারা পণ্ডিত বা মান্য লোক, গণ্যমান্য লোক দেখে তাদের খিদে কি বেশি হতে পারে? পেট তো সবারই সমান। তা তো নয়। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। যার অনেক আছে তাকে আরো দাও, এটাই হলো মনুষ্য জাতির রোগ। দরিদ্রের ক্ষুধা কেউ বোঝে না। যে খাইতে বলিলে বিরক্ত হয়, তার জন্য ভোজের আয়োজন করো, আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তাহার দণ্ড করো। ছি ছি! যাকে খেতে দাও তার হয়তো খাওয়ার প্রয়োজন নেই, তার জন্য তুমি ভোজের আয়োজন করছো, খাবার আয়োজন করছো। আর যে ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছে, তার জন্য কিছুই নেই, তাকে চোর বলে তাকে দণ্ড করো। এটা কি উচিত? এই প্রশ্নটা কিন্তু বিড়ালের মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রেখেছেন। দেখো আমাদিগের দশা, দেখো দেখো, প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে মেয় মেয় করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি। বিভিন্ন জায়গায় আমরা মেয় মেয় করে চিৎকার করছি, কেউ আমাদিকে মাছের কাঁটাটা ফেলিয়া দেয় না। যদি কেহ যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, অর্থাৎ তোমাদের আদরের বিড়াল হতো, গৃহমার্জার হইয়া মানে বাড়িতে থাকতো, বাড়ির সমস্ত কিছু খেতে পারত, বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর বা মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি। এখানে এই প্রসঙ্গে, অর্থাৎ গৃহমার্জার মানে বাড়ির আদরের বিড়ালের প্রসঙ্গে বলা হয়েছে বৃদ্ধের নিকট যুবতী ভার্যা, অর্থাৎ যিনি বৃদ্ধ বয়সে অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছেন, তার কাছে সেই যুবতী ভার্যার বা তার যে ভাই, তার কিন্তু যথেষ্ট গুরুত্ব। বা মূর্খ ধনী, যে টাকা পয়সা হয়তো খুব করেছে, তার তার কাছে যে সমস্ত মোসাহেব যারা রয়েছে, অর্থাৎ তার কথা শুনে চলে, তার হ্যাঁতে হ্যাঁ মেলায়, নাতে না মেলায়, সেই মূর্খ ধনী, তার কোনো জ্ঞান পাণ্ডিত্য কিছু নেই, কিন্তু তার কাছে যারা খেলে, শতরঞ্জ খেলোয়াড় যারা দাবা খেলছে, তার কাছে কিন্তু যথেষ্ট গুরুত্ব আর কি। তারা কিন্তু যথেষ্ট গুরুত্ব পায়, কারণ সেই দাবা খেলোয়াড়রা এই মূর্খ ধনীর প্রত্যেকটা কথায় হ্যাঁতে হ্যাঁ মেলায়, নাতে না মেলায়, অর্থাৎ এইভাবে কিন্তু তারা গুরুত্ব পায়। এই প্রসঙ্গে, গৃহমার্জারের প্রসঙ্গে, এই বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর বা মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারলে তবেই গুরুত্ব পাওয়া যায় বলে বলা হয়েছে। তার লেজ ফুলে, অর্থাৎ সেই সমস্ত বিড়ালদের লেজ ফুলে যায়, অর্থাৎ খেয়ে বেশ নাদুস নুদুস চেহারা হয়, গায়ে লোম হয়। তাদের রূপের ছটা দেখে অনেক মার্জার কবি হইয়া পড়ে, অর্থাৎ তাদের রূপের ছটা দেখে অনেক মার্জার যেন তাদের প্রণয় প্রার্থী হয় বা প্রেমে পড়ে, বলা হয়েছে, যেন কবি হয়ে পড়ে সেই সমস্ত ভাব দেখে, তাদেরকে দেখে। আর আমাদিগের দশা দেখো, আর আমাদের দশা দেখো, আহারা ভাবে উদর কৃশ, অস্থি পরিদৃশ্যমান, লাঙ্গুল বিনত। আর আমরা ঠিক করে খেতে পাই না দেখে উদর কৃশ, অর্থাৎ পেট যেন ছোট হয়ে গেছে, রোগা হয়ে গেছে, পেট পড়ে রয়েছে কোথায়, শরীরের অস্থি হাড়গুলো দেখা যাচ্ছে পরিদৃশ্যমান, লাঙ্গুল বিনত, লেজ যেন ঝুলে পড়েছে, দাঁত বাহির হয়ে দাঁত বের হয়ে গেছে, জিহ্বা ঝুলে পড়েছে। অবিরত আহারাভাবে ডাকিতেছি মেয় মেয়, খেতে পাই না দেখে ম্যাও ম্যাও করে ডাকতে থাকি। খাইতে পাই না, আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না, এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে, খাইতে দাও নইলে চুরি করিব। আমাদের এই পৃথিবীর প্রত্যেকেই সমান হয়ে পৃথিবীতে জন্মায়, কেউ তো কোনো শৃঙ্খল দিয়ে আবদ্ধ নয়, প্রত্যেকেই সমান হয়ে জন্মায়। তারপরে কেন এই ধরনের দাসত্বের শৃঙ্খল বা এরকম শ্রেণীভেদ কেন থাকবে? প্রত্যেকেই তো মুক্ত হয়েই পৃথিবীতে জন্মায়, তারপরে কেন এইরকম শ্রেণীভেদ থাকবে? এটাই বলতে চাইছে। খাইতে দাও নাইলে চুরি করিব। যদি খেতে না দাও, তাহলে আমাদের কিন্তু অধিকার আছে, আমরা চুরি করে, জোর করে চুরি করে খাবো। আমাদের কৃষ্ণ চর্ম, শুষ্ক মুখ, ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না? আমাদের এইরকম পরিস্থিতি দেখে, আমাদের ম্যাও ম্যাও আওয়াজে তোমাদের কি দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? চোরের দণ্ড আছে, আর তোমরা যে নির্দয়ভাবে আমাদের সাথে ব্যবহার করছো, তার কি কোনো দণ্ড নেই? তার কি কোনো শাস্তি নেই? দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, আর ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? ধনী যে কৃপণতা করছে, তার কেন দণ্ড নেই? আর আমরা চুরি করে খাচ্ছি, তার জন্য দণ্ড দিচ্ছ। তুমি কমলাকান্ত দূরদর্শী, তুমি দূরদর্শী। কমলাকান্তকে যেন ব্যঙ্গ করেই বা এইভাবেই ব্যঙ্গ করা হচ্ছে বা বলা হচ্ছে যে তুমি তো দূরদর্শী, অনেক দূর পর্যন্ত দেখতে পারো, ভবিষ্যৎ দেখতে পারো। কেননা আফিংখোর। কেন বলা হচ্ছে? কমলাকান্ত যেহেতু আফিং খায়। এই আফিং প্রসঙ্গে একটু বলে রাখি যে আফিং বা অপিয়াম, ইংরেজি অপিয়াম শব্দ থেকে কিন্তু এই আফিং শব্দটা এসছে। এটি এমন একটি জিনিস যার চাষ কিন্তু বৈধ নয়, বিভিন্ন জায়গায় কিন্তু চাষ করা যায় না। আফিং যে ফলটা, সেটা যখন পরিপক্ক হয়, অর্থাৎ পেকে যায়, তখন তার গায়ে ব্লেড দিয়ে চেরা হয়।
এবং তারপর তার থেকে যে রস বেরোয় পরবর্তী সময় সেই রসটাকে বা সেই জিনিসটা যখন জমে যায় সেটা সংগ্রহ করা হয় এবং তার থেকে হেরোইন বা এই ধরনের মারাত্মক নেশাদ্রব্য তৈরি হয়। এবং আফিং ফলটা, সেই ফলটার যে বীজ থাকে সেই বীজটা থেকে কিন্তু পোস্তদানা পাওয়া যায় এবং সেই পোস্তদানা আমাদের রান্নার কাজে কিন্তু লাগে। সরকারিভাবে নিয়ম করে কিন্তু এটা চাষ করা হয়, কিন্তু ব্যক্তিগতভাবে কখনোই এটা চাষ বৈধ নয়। এই আফিং একটা সময় মানুষের নেশাদ্রব্য ছিল। এই আফিং এর নেশা অনেকেই করতো এবং আফিং এর নেশা এই কমলাকান্ত চক্রবর্তীও করতো। তো আফিং খেয়ে সে যেন দিব্য দৃষ্টি লাভ করত। তুমি কি দেখতে পাও না যে ধনীর দোষেই দরিদ্রে চোর হয়? ৫০০ দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে ৫০০ লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? ৫০০ দরিদ্রকে বঞ্চিত করে একজনই কেন সমস্ত কিছু সংগ্রহ করে রাখবে? অর্থাৎ সমাজের ধনী শ্রেণী টাকা পয়সাকে পুঞ্জীভূত করে রেখেছে, নিজের হাতে রেখেছে, প্রচুর টাকা পয়সার মালিক হয়ে যাচ্ছে, আর এক শ্রেণীর হাতে কোনো টাকা নেই। সেই কথাই যেন বলা হচ্ছে। যদি করিল তবে যে সে খাইয়া তাহার যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন? সে না হয় টাকা সঞ্চয় করলেও ঠিক আছে, কিন্তু তারপরে যদি উদ্বৃত্ত থাকে তাহলে সে অতিরিক্ত জিনিস দরিদ্রের মধ্যে কেন দেবে না, দরিদ্রকে কেন দেবে না? যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহা নিকট হইতে চুরি করিবে, কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য পৃথিবীতে কেউ আসে না। এই যে একটা বড় কথা, সামাজিক অসাম্যের মূলে যে আঘাত করা হচ্ছে, যে অনাহারে মরতে পৃথিবীতে কেউ আসেনি। আমাদের প্রত্যেকেই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, স্বাধীনভাবে জন্মগ্রহণ করেছি, কোনো শৃঙ্খলা আমাদের মধ্যে নেই। আমরাও স্বাধীনভাবে সমান অধিকার নিয়ে বাঁচতে চাই। এই বিড়ালের মাধ্যমে এই কথাটা যেন আহ লেখক বলছেন। আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, থামো থামো মার্জার পণ্ডিতে। উল্টো দিকে যারা অবস্থান করে, অর্থাৎ সমাজের যারা ধনী শ্রেণী, তারা এই দরিদ্রের এই সাম্যাবস্থা, যে ইকুয়াল সবাই আমরা, এই কথাটা একদমই মানবে না। যারা ধন সঞ্চয় করছে, টাকা পয়সা করছে, তারা অকাতরে সবার মধ্যে সেটা তো বিলিয়ে দিতে আসেনি, তারা সেটা করবে না, সেই কথাটাই যেন কমলাকান্তের মধ্য দিয়ে ফুটে উঠছে। এই কথাটা, এই বিড়ালের এই সোশিয়ালিস্টিক কথা, অর্থাৎ সমাজে সাম্যাবস্থা প্রতিষ্ঠার কথা সে সহ্য করবে না। তাই বললাম, থামো থামো মার্জার পণ্ডিতে, বড় তো পণ্ডিত হয়ে গেছো, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক। সমাজের সোশ্যালিজম বা উৎপাদনের মালিকানা আহ রাষ্ট্রের হাতে থাকবে এবং সেই মালিকানা প্রত্যেকের মধ্যে সমানভাবে বন্টিত হবে। এই কথাটাই এই সোশ্যালিজমে বলা হয় বা সাম্যবাদী ভাবনা চিন্তায় বলা হয়। সেই সাম্যবাদী ভাবনা চিন্তার কথা যেন এই বিড়ালের মধ্য দিয়ে বলা হচ্ছে এবং তাকে সমালোচনা করছে কমলাকান্ত। বলছে, তোমার কথাবার্তা বেশ সোশিয়ালিস্টিক, সমাজ বিশৃঙ্খলার মূল। সমাজে তো তাহলে বিশৃঙ্খলা চলে আসবে যদি কেউ টাকা পয়সা সঞ্চয় করতে না পারে এবং সমস্ত সম্পদ সবার মধ্যে সমানভাবে বন্টন হয়, সমাজে কি শৃঙ্খলা থাকে? যারা ধনী শ্রেণী তারা কিন্তু এই কথাই বলবে। যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেউ আর ধন সঞ্চয় যত্ন করিবে না, তাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না। যদি কেউ টাকা পয়সা সঞ্চয় করতে না পারে তাহলে তো চোরের জ্বালায় যদি টাকা পয়সা রাখতে না পারে তাহলে তারা ধন সঞ্চয় করবে কিভাবে? তাহলে সমাজের উন্নতি নেই। অর্থাৎ সমাজ যেন এই ধনী শ্রেণীকে নিয়ে, সমাজে যারা ধনী শ্রেণী আছে তাদের টাকা পয়সা না বাড়লে যেন সমাজের উন্নতি হয় না, এটাই বলতে চাইছেন। মার্জার বলিল, না হইলেও তো আমার কি, সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনীর ধন বৃদ্ধি, ধনীর ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি? আমি বুঝাইয়া বলিলাম, সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। বিড়াল রাগ করিয়া বলিল, আমি যদি খাইতে না পাইলাম তো তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? সমাজের উন্নতি তো আমরা দেখতে পাচ্ছি না, তাই এইরকম সমাজের উন্নতি নিয়ে আমার কোনো কাজ নেই। বিড়ালকে বুঝানো দায় হলো, তাকে বোঝাতে পারছি না, কারণ সে যথেষ্ট মানে বুঝতে পারে আর কি। যে বিচারক বা নৈয়ায়িক, যে বিচার করতে পারে, যার মধ্যে বিচার বোধটা আছে, যে ন্যায়শাস্ত্র বা তর্কবিদ্যায় দক্ষ, যাকে তর্কে হারানো যায় না, কস্মিনকালে কেউ তাহাকে কিছু বুঝাইতে পারে না। এ মার্জার সুবিচারক এবং সুতার্কিক, সে ভালো তর্ক করতে পারে এবং সুবিচারক, ভালোভাবে যে যুক্তিবুদ্ধি দিয়ে বিচার করতে পারে। সুতরাং না বুঝার পক্ষে ইয়ার অধিকার আছে, সে যে না বুঝে যে তর্ক করছে সেটা অধিকার আছে, সেটা কমলাকান্ত স্বীকার করে নিচ্ছে। অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে, কিন্তু ধনীদের বিশেষ প্রয়োজন, অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। বলছে সমাজের উন্নতিতে দরিদ্রের অত প্রয়োজন নেই, কিন্তু ধনীদের দরকার আছে, তাই চোরকে দণ্ড দিতেই হবে। মার্জারি মহাশয় বলিলেন, চোরকে ফাঁসি দাও, তাতে আমার আপত্তি নাই, চোরকে এই অপরাধে ফাঁসি দাও, কিন্তু তার সাথে আরেকটা নিয়ম করতে হবে, যে বিচারক চোরের সাজা দেবেন তিনি আগে 3 দিবস উপবাস করিবেন। যে বিচারক এই চোরকে সাজা দেবেন, অর্থাৎ বিড়ালকে সাজা দেবেন, তাকে 3 দিন
না খেয়ে থাকতে হবে। তাতে যদি তার চুরি করে খেতে ইচ্ছে না করে, তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দেবেন। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো। তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ো, তবে আমাকে ঠ্যাঙাইয়া মারিও, আমি আপত্তি করিব না। বলছে তুমি আমাকে লাঠি নিয়ে মারতে এসেছিলে, তো তুমিও 3 দিন উপবাস করো বা না খেয়ে থাকো। তুমি যদি এর মধ্যে নসিরাম বাবু অর্থাৎ যার আশ্রয়ে কমলাকান্ত রয়েছে, নসিরাম বাবু একজন জমিদার গোত্রীয় একজন ব্যক্তি, তার আশ্রয়ে কমলাকান্ত রয়েছে। সেই নসিরাম বাবুর ভাণ্ডার ঘরে বা ভাড়ার ঘরে বা রান্নাঘরে গিয়ে তুমি যদি চুরি করতে গিয়ে ধরা না পড়ো, তাহলে আমাকে ঠ্যাঙা দিয়ে মেরো বা লাঠি দিয়ে মেরো, আমি আপত্তি করব না। অর্থাৎ তার আগে এই কার্যটা তোমার করতে হবে। বিজ্ঞ লোকের মত এই যে যখন বিচারে পরাস্ত হইবে, তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। এখানে যেন একটা আহ রঙ্গব্যঙ্গ করেই বলা হচ্ছে যে যে বিজ্ঞ লোকের মত এই, যখন হেরে যাবে তর্কযুদ্ধে, তখন কি হবে, গম্ভীরভাবে উপদেশ দেবে। অর্থাৎ এখানে কমলাকান্ত হেরে যাচ্ছে বিড়ালের সাথে তর্কে, তখন গম্ভীরভাবে কিছু উপদেশ দেওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। আমি সেই প্রথানুসারে মার্জারকে বললাম, এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ। এই যে তুমি যে সমস্ত কথাগুলো বলছো, এগুলো নীতিবিরুদ্ধ কথা, এগুলো সঠিক নয়, এগুলো নীতিশাস্ত্রে এই ধরনের কথা বলা নেই। আর এর আন্দোলনে বা এর আলোচনায়ও পাপ, এই আলোচনায়ও পাপ রয়েছে। তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। তুমি এই ধরনের ভাবনা টামনা ত্যাগ করে ধর্ম আচরণ বা মানে ঠাকুর দেবতা ইত্যাদি নিয়ে থাকো। অর্থাৎ তাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তুমি যদি চাও, তবে পাঠার্থে তোমাকে আমি নিউমান ও পার্কারের গ্রন্থ দিতে পারি। অর্থাৎ তুমি যদি চাও, তাহলে তোমাকে পড়ার জন্য বই দিতে পারি। দুজন লেখকের কথা বলা হয়েছে বা দুজন তাত্ত্বিকের কথা বা ধর্মগুরুর কথা বলা হয়েছে। তার মধ্যে প্রথম জনের নাম হলো নিউম্যান, কার্ডিনাল জন হেনরি নিউম্যান। তিনি ইংল্যান্ডের একজন ধর্মগুরু এবং দ্বিতীয় জন যে পার্কারের কথা বলা হয়েছে, তিনি হলেন থিওডর পার্কার। তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের একজন ধর্মগুরু। পার্কার পাশাপাশি কৃতদাস ব্যবস্থা ইত্যাদির বিরুদ্ধে তিনি নানা ধরনের কথা বলেছেন, নানা ধরনের আন্দোলন করেছেন। এই দুই ধরনের এই ধর্মগুরুর কথা বলে আসলে বিড়ালকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার বা তাকে বিভ্রান্ত করার একটা চেষ্টা করা হয়েছে, যাতে বিড়াল এই ধরনের সোশিয়ালিস্টিক কথাবার্তা ভুলে যায়। আর পাশাপাশি বলা হচ্ছে যে কমলাকান্তের দপ্তর পড়লেও কিছু উপকার পেতে পারো। আর কমলাকান্তের দপ্তরে যা সমস্ত লেখা আছে, আর কিছু হোক বা না হোক, আফিং এর অসীম মহিমা, আফিং খেলে কি কি প্রভাব পড়ে, সেই সমস্ত জিনিস তুমি বুঝতে পারবে। এক্ষণে সস্থানে গমন করো, প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে, জলযোগের সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইব। এখন নিজের জায়গায় চলে যাও, প্রসন্ন কালকে কিছু ছানা দেবে বলেছে, যখন আমি খাবো সেই সময় এসো, দুজনে ভাগ করে খাবো। অর্থাৎ তাকে ভোলানোর চেষ্টা হচ্ছে। অদ্য আর কাহারও হাড়ি খাইও না, আজকে আর কারো হাড়ি ভেঙে বা হাড়ি থেকে চুরি করে কিছু খেও না। বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীরা হও, বরং ক্ষুধায় যদি প্রচন্ড খিদে পায় আর কি, তবে পুনর্বার আসো, আরেকবার এসো, এক সরিষাহর, একটা সর্ষে দানার মতো পরিমাণ আফিং দেবো, তোমাকে আফিং দেবো। আসলে আফিং এর নেশার মাধ্যমে সমাজের যে মূল এই অসাম্যের যে চিন্তা ভাবনাগুলো, এগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটাই বলা হচ্ছে। মার্জার বলিল, আফিং এর বিশেষ প্রয়োজন নাই, অর্থাৎ আফিংকে সমস্ত কিছু ভুলে থাকার আমার ইচ্ছে নেই। তবে হাড়ি খাওয়ার কথা, অর্থাৎ খিদে পেলে যে অন্যের হাড়ি ভেঙে খাওয়া, সেটা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে, সেটা ক্ষুধানুসারে আমি বিবেচনা করব। অর্থাৎ বিড়াল কিন্তু যথেষ্ট যুক্তিবাদী, বুদ্ধিমান। মার্জার বিদায় হইল, সে বিড়াল এই কথা বলে চলে গেল। একটা পতিত আত্মাকে, একটা পতিত বলতে সমাজ থেকে বিচ্যুত বা সমাজ থেকে সরে গেছে, পথভ্রষ্ট, সেরকম একটা আত্মাকে যেন অন্ধকার থেকে আলোয় এনেছি, অর্থাৎ তাকে আমি জ্ঞান দান করেছি, সে যেন আমার দ্বারা প্রভাবিত হয়েছে। এই যে আত্মতৃপ্তি বা এই যে উপলব্ধিটা নিজের হলো, বাস্তবে তা নয়, এটা ভেবে কমলাকান্তের বড় আনন্দ হলো। এবং শেষে শ্রী কমলাকান্ত চক্রবর্তী এই অংশটা লিখে এই প্রবন্ধটির আলোচনা শেষ হলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।